টেবিলের ওপরে প্লেটে সিঙ্গাড়া, মিষ্টি সাজানো, গ্লাসে কোল্ড ড্রিঙ্কস। আমি অতিথিদের উদ্দেশ্যে বললাম, আপনারা খাওয়া শুরু করুন, সিঙ্গাড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার বলার অপেক্ষাতেই মনে হয় সবাই ছিলেন। সঙ্গে সঙ্গে সবাই হাতে প্লেট তুলে শুরু করলেন খাওয়া। পশ্চিমবঙ্গ কায়স্থ পাত্র প্রাইমারি স্কুলের শিক্ষক, 30, 5 ফুট 7 ইঞ্চি, সুদর্শন পাত্রের জন্য শিক্ষিত, ঘরোয়া এবং প্রকৃত সুন্দরী, অনূর্ধ্ব 23 পাত্রী কাম্য। ফর্নন খবরের কাগজে গত রবিবার পাত্রী চাই, কলমে বিজ্ঞাপনটা দেখে আমি ফোন করেছিলাম। আমার মেয়ে ওমার কথা শুনে ওরা আমাদের বাড়িতে আসতে রাজি হয়ে গেলেন। আমার মেয়ে ওমা, বয়স 23, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক পাশ করার পর এখন স্নাতকোত্তর পড়ছে। পড়াশোনা ছোটবেলা থেকেই খুব ভালো, সঙ্গে ভালো গানও জানে। সুপাত্রের হাতে এখন ওকে পাত্রস্থ করতে পারলেই আমার দায়িত্ব পূরণ হয়। তুমি এখন কি পড়ছো? পাত্রের মা আমার পাশে বসা ওমাকে জিজ্ঞাসা করলেন। পোস্ট গ্রাজুয়েশন, লাস্ট ইয়ার। আচ্ছা, এরপর কি করার ইচ্ছে? তোমার তো ইচ্ছে চাকরি করার, কিন্তু আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হলে কিন্তু চাকরি করা চলবে না, আমাদের ঘরোয়া মেয়েই চাই। উমা এই কথা শুনে একবার আমার দিকে তাকালো। পাত্রের মা আবার প্রশ্ন করলেন উমাকে, রান্না করতে পারো? হ্যাঁ, পারি। ঘরের বাদবাকি কাজকর্ম সবাই মোটামুটি পারি। বেশ। এরপর ওরাও টুকটাক কথাবার্তা, তারপর পরে জানাবেন বলে কথা দিয়ে পাত্রপক্ষ চলে গেলেন। পাত্রপক্ষ চলে যেতে ভোলা এসে ঢুকলো আমাদের বাড়িতে, হাতে মিষ্টির প্যাকেট, মুখে হাসি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি রে, এত খুশি কিসের জন্য? মিষ্টির প্যাকেটটা ভোলা আমার হাতে দিয়ে বলল, ভুবন চাকরি পেয়েছে সরকারি ব্যাংকে, অফিসার। আরে বাহ, এটা তো দারুণ খবর। হারে, বেশ কয়েক বছর ধরে ছেলেটা চেষ্টা করছিল, অবশেষে চাকরিটা পেল, বেশ গর্বের ব্যাপার। হ্যাঁ রে, বলে একটু থেমে ভোলা জিজ্ঞেস করলো, আচ্ছা কে এসেছিল তোমাদের বাড়িতে? গাড়ি বেরিয়ে গেল দেখলাম। ওমাকে দেখতে পাত্রপক্ষ এসেছিল। ওমার বিয়ে ঠিক হয়ে গেল? বিয়ে ঠিক হয়নি, ওই দেখাশোনা চলছে, এরা পরে জানাবে বলে তো গেলেন। দেখি কি জানান। ওহ আচ্ছা, এই এক বড় দায়িত্ব। আমি বাবা, এদিক থেকে বেঁচে গেছিস। হ্যাঁ রে, বাবার তো চিন্তার রাতে ঘুম আসে না। অনেকগুলো পাত্রের খোঁজেই পেয়েছিলেন, সবাই উমাকে পছন্দ হয়ে যায়, কিন্তু ওই যৌতুকে গিয়ে আটকে যায় সব। যৌতুক ছাড়া আজও মেয়েদের বিয়ে হয় না। ভালো ঘরের শিক্ষিত, ভালো চাকরিওয়ালা বা ব্যবসায়ী পাত্রের জন্য মোটা দাম দিতেই লাগে। তাই তো দেখছি। আমার তো এসব নিয়ে চিন্তা রে, একার উপর সংসার চলে, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। সম্পত্তি বলতে শুধুমাত্র এই বাড়ি। এত বড় বড় অঙ্কের যৌতুক আমি কোথা থেকে জোগাড় করব? করতেই হবে যেন তেন প্রকারে। আমার মতে তো মেয়ের বাবাদের মেয়ের জন্মের পর থেকে টাকা পয়সা জমানো শুরু করা দরকার। প্রথমে শিক্ষিত করে মেয়েকে বিয়ের যোগ্য করে তোলা, তারপর মোটা টাকা দিয়ে বিয়ে দাও। বহুত হ্যাপা, এমন কি আর কথায় আছে? কন্যা দায়গ্রস্ত পিতা, ছেলের বাবাদের অন্তত এই বিয়ে নিয়ে চাপ নেই, টাকা যাবে না, বরং আসবে, বলে ভোলা ওর পানে খাওয়া লাল দাঁত বের করে হাসল। তুই কি যৌতুক নিয়ে ভুবনের বিয়ে দিবি?
অবশ্যই, এত টাকা খরচ করে MBA পড়িয়েছি, লোন এখনো শেষ হয়নি, সেই টাকা তুলতে হবে না? আমি আর কিছু বললাম না। এই সমাজে দেখছি প্রায় সব ছেলের পরিবারে একই মানসিকতা। যাকগে, আমি এখন আসি। এরপর আমার ছেলেটারও বিয়ে দেব। কোনো ভালো পাত্রী খোঁজ থাকলে জানাস আমাকে। আচ্ছা, জানাবো। ভোলা চলে গেল। ওমা এসে দাঁড়ালো আমার সামনে। বাবা, আমার অল্প টাকা লাগবে। কিসের জন্য? ইন ওমাকে কথাটা বলতে না দিয়ে আমার স্ত্রী সরলা এগিয়ে এসে বলল, ইউনিভার্সিটির পরীক্ষার ফি। ওহ আচ্ছা, কত লাগবে? আমি ওমাকে জিজ্ঞাসা করলাম। 500 টাকা। আগামীকাল দিলে হবে? হ্যাঁ বাবা, হবে। তাহলে সকালে দেব। ঠিক আছে বাবা। পরের দিন সকাল হতেই পাত্রের বাবার ফোন এলো। হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত। আমরা গতকাল আলোচনা করলাম, বুঝলেন? আচ্ছা, তাহলে কি ঠিক করলেন? আপনার মেয়ে দেখতে সুন্দর, আমাদের ছেলের ওকে খুব পছন্দ। শিক্ষিত মেয়ে, ঘরের কাজকর্ম জানে, আমাদের সবার ওকে খুব পছন্দ হয়েছে। এই কথা শুনে প্রতিবারের মতো গর্বে আমার বুকটা ফুলে উঠল। তাহলে বিয়ে পাকা ধরে নিচ্ছি? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু তার আগে কিছু কথা ছিল। কি কথা হতে পারে তা আমি ভালো করেই জানি। হ্যাঁ বলুন। এমনি বিয়েতে মেয়েকে কি কি দিচ্ছেন? ওই গয়না, আসবাব ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র। আচ্ছা, আসলে আমার ছেলে কলকাতায় একটা ফ্ল্যাট কিনবে। সেটার জন্য 12 লাখ টাকা গ্রাউন্ড পেমেন্ট দিতে হবে। বেশিরভাগটাও ও দিয়েছে। আপনি যদি 5 লাখের মতো দিতে পারতেন। এখনো অবধি সব পাত্রের বাবার চাহিদা অনুযায়ী এই অঙ্ক সব থেকে কম, তাই অরাজি হওয়ার জায়গায় নেই আমার। দিতে পারবো। বেশ বেশ। আর ওই ফ্ল্যাটটা সাজিয়ে গুছিয়ে দিবেন। ওরা দুজন বিয়ের পর ওখানেই থাকবে, তাই আপনি যা দেবেন তা আপনার মেয়েরই থাকবে। 5 লাখ, তার সঙ্গে আবার ফ্ল্যাটের সব জিনিসপত্র। ঘরে ফিরে সেই অঙ্কটা বেড়েই যাচ্ছে। কিন্তু এবার আর আমি ফিরিয়ে দিতে পারবো না। এইভাবে ফিরিয়ে দিতে থাকলে তো আমার মেয়েটার বিয়েই হবে না। ঠিক আছে, হয়ে যাবে। বাহ, তাহলে তো ঠিক আছে। আপনারা বলুন, আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি তবে। ঠিক আছে। ফোন রাখতেই সরলা জিজ্ঞেস করলো, কত চাইছে? 5 লাখ। এ তো অনেক কমেই চেয়েছে। তবে এটা নগদে, বাকি নতুন ফ্ল্যাট সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তাতে তো অনেক খরচ পড়বে। দিতে হবে, উপায় নেই। মেয়ের বিয়ে দিতে হলে এতটুকু জোগাড় আমাকে করতেই হবে। কিন্তু কোথা থেকে করবে তা আমি এখনো জানি না। দেখা যাক। উমা এসে দাঁড়ালো আমার সামনে। আমার মনে পড়ল যে ও গতকাল টাকা চেয়েছিল। আমি ওকে টাকা দিতেই ও জিজ্ঞাসা করলো, বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ মা, বল না। এত খরচ করে আমার বিয়ে দেওয়াটা কি খুব প্রয়োজনীয়? অবশ্যই, বিয়ে তো দিতেই হবে, সে বুঝলাম, কিন্তু তার জন্য এত টাকা যৌতুক? যৌতুক ছাড়া মেয়েদের ভালো করে বিয়ে হয় না রে মা। কিন্তু কেন বাবা? আজকাল ছেলে মেয়েদের সবাই শিক্ষিত, ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে মেয়েরাও চাকরি করছে। তাহলে তারপরও কেন ছেলে মেয়েদের মধ্যে এত তফাৎ? এই তফাৎ চিরকাল থাকবে আমাদের সমাজে, এটাই নিয়ম। উমা আমাকে আর কিছু বলল না, মাথা নিচু করে চলে গেল। 1 মাস পর আজ উমা ও রতনের বিয়ের পাটিপত্র আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজনরা সবাই মোটামুটি চলে এসেছেন। আমি আমার যথাসাধ্য
সব গুছিয়ে রেখেছি, এখন শুধুমাত্র পাত্রপক্ষের আসার অপেক্ষা। 11:30 নাগাদ 3টে গাড়িতে করে রতনের বাড়ির লোক এসে পৌঁছালো। ওর বাবা মা, সঙ্গে আত্মীয় স্বজন। আমি আর সরলা ওদের আপ্যায়ন করে বাড়ির ভেতরে নিয়ে এলাম। বললেন, আমাদের সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ বলুন না, এখানে সবার সামনে না। আচ্ছা আসুন আমার সঙ্গে। আমি ভদ্রলোককে একটা ঘরে নিয়ে এসে দরজা আটকে দিলাম। দুজনে মুখোমুখি দুটো চেয়ারে বসার পর আমি বললাম, এবার বলুন, আপনাদের কাছে যে নগদ টাকাটা চেয়েছিলাম সেটা এখন লাগবে। আমি অবাক হয়ে গেলাম। এখন? হ্যাঁ, ছেলে আগামীকাল ডাউন পেমেন্ট করবে, তাই টাকাটা দরকার। আমি এই মুহূর্তে 5 লাখ টাকা কিভাবে জোগাড় করব বলুন? সে আপনি দেখুন, টাকা না পাওয়া পর্যন্ত পাটিপত্র শুরু করা যাবে না। সে কি কথা আপনারা আত্মীয় বলতে চলেছেন? এতটুকু বিশ্বাস রাখুন আমার উপর যে টাকাটা আপনি পেয়ে যাবেন। বিশ্বাস আছে, কিন্তু টাকাটা দরকার। ঠিক আছে, আমি দেখছি কতটা কি জোগাড় করতে পারি। হ্যাঁ দেখুন, রতনের বাবার কথায় আমার মাথায় বাজ ভেঙে পড়ল। আমি সরলাকে সবার মাঝ থেকে ঘরে টেনে নিয়ে এসে সবটা বললাম। সব শুনে সরলা বলল, আমার সোনা গয়না বেচে দাও। মুখের কথা নাকি? টাকাটা এখনই লাগবে। তাহলে কি করবে? আমাদের জমির দলিলটা দাও। জমির দলিল? আমি মহাজনের কাছে বন্ধক রেখে টাকা নিয়ে আসছি। সরলা মুখে কিছু বলল না। শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে দলিলটা বের করে আমার হাতে দিল। আমি সেটা নিয়ে ছুটলাম মহাজনের কাছে। প্রায় ঘন্টা খানেক লাগলো আমার ফিরে আসতে। টাকাটা রতনের বাবার হাতে তুলে দিতে উনি উত্তেজিত হয়ে বলে উঠলেন, পটিপাত্র শুরু করো। আমার চোখ সবার মধ্য থেকে চলে গেল উমার দিকে। দরজার কাছে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। স্পষ্ট দেখতে পাচ্ছি ওর চোখ দুটো লাল লাল হয়ে গেছে। ছোটবেলা থেকে কাঁদার আগে ওর চোখ দুটো লাল হয়ে যায়। পাটিপত্রে বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে আমাদের বাড়িতে যুদ্ধকালীন প্রস্তুতিতে সব আয়োজন শুরু হয়ে গেছে। বিয়ের এখনো 7 মাস বাকি, কিন্তু এত কাজ যে 7 মাসও কম মনে হচ্ছে। আজ রবিবার, ছুটির দিন। দুপুরে খাওয়ার পর উঠোনে বসে আমি একটু আগামী খরচের হিসাব করছি। সেই সময় উমা এসে দাঁড়ালো আমার সামনে। বাবা, তোমাকে একটা কথা বলবো। কি কথা? উমা আমার সামনে একটা চেয়ার টেনে বসে বলল, আমি ইউনিভার্সিটি পড়ার সঙ্গে সঙ্গে সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, আর প্রথমবারের চেষ্টাতে আমি পাশ করে গেছি। কিছুদিন আগে তোমার কাছ থেকে ইউনিভার্সিটির পরীক্ষার ফি বলে যে 500 টাকা নিয়েছিলাম, সেটা ইউনিভার্সিটিতে দিতে যাওয়ার জন্য নিয়েছিলাম। অনেক দূরে যেতে হয়েছিল তো, তাই সারা দিনের খরচের জন্য নিয়েছিলাম গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি। তুই একাই গিয়েছিলি? না বাবা, ইউনিভার্সিটির আরেকজন বান্ধবীও গিয়েছিল। তার মানে তোরা চাকরি হয়ে গেছে? হ্যাঁ বাবা। কোন দপ্তরে? পোস্ট অফিস। কিন্তু রতনের বাড়ির লোক তো আগেই বলে দিয়েছিল যে চাকরি করা চলবে না। কিন্তু আমি চাকরিটা করতে চাই বাবা। আমাকে তুমি কত কষ্ট করে এত বছর ধরে পড়াশোনা করিয়েছো। তুমি আর মা নিজেরা কষ্ট করেও আমাকে কোনো কষ্ট করতে দাওনি। তোমাদের এত কষ্টের পর আমি এখন তোমাদের পাশে দাঁড়াতে চাই। কিন্তু বিয়েটা? আমি এই বিয়ে করব না বাবা। কি? উমার কথা শুনে আমি চমকে উঠলাম।
উমা আমার হাত ধরে বলল, হ্যাঁ বাবা, আমি যদি তোমার ছেলে হতাম তবে যেভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আয় করে তোমাকে সাহায্য করতাম, আমি সেই রকম করতে চাই। এখন আমি তোমার সম্বল হতে চাই বাবা, তোমার কাঁধের বোঝা নয়। আমি উমার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই আমার কাঁধের বোঝা না রে মা। তাহলে তুমি নিজেকে কন্যা দায়গ্রস্ত পিতা মনে করো? এত টাকা যৌতুক দিয়ে আমার বিয়ে দিয়ে দায় মুক্ত হতে চাইছো কেন? যৌতুক এই সমাজের একটা নিয়ম, এই নিয়ম আমাদেরই বদলাতে হবে বাবা। ঘরে ঘরে মেয়েরা যদি শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ের পথে পা বাড়ায়, সেক্ষেত্রে তারা গলার জোরে এই যৌতুক প্রথার বিরোধিতা করতে পারবে। আমরাও ছেলেদের সমান, তাহলে কেন আমাদের বিয়ে দিতে যৌতুক দিতে হবে? তোর বিয়ে পাকা হয়ে গেছে, সব আত্মীয় স্বজন পাড়াপড়শির মধ্যে জানাজানি হয়ে গেছে। এখন এই বিয়ে না হলে সমাজে আমাদের মাথা কাটা যাবে। কিছু হবে না বাবা, 2 দিন লোকে বলবে, 3 দিনের দিন সবাই সব কিছু ভুলে যাবে। যারা যৌতুক নিয়ে ঘরের বউ নিয়ে আসে, তারা তাদের বউকে কতটা সম্মান করে ভাবো একবার। যে বাড়িতে তোমার মেয়ে মাথা উঁচু করে চলতেই পারবে না, সেই বাড়িতে তোমার মেয়ে সুখে থাকবে? তুমি তোমার মেয়েকে এত কষ্ট করে শিক্ষিত করে তুলেছ এই জন্য। কিন্তু আমি কিছু বলার আগে বার থেকে হঠাৎ কান্নার রোল শুনতে পেলাম। সবাই ছুটে বেরিয়ে এলাম বাইরে। উল্টো পাশের বাড়ি থেকে কান্নার শব্দ আসছে। সরলা ওদের বাড়িতে গিয়ে খবর নিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলো, বলল সর্বনাশ হয়েছে। খবর এসেছে মিন্টি আত্মহত্যা করেছে ওর শ্বশুর বাড়িতে। আমি হতভম্ব হয়ে গেলাম এটা শুনে। কি, কেন? মেয়েটাকে শ্বশুর বাড়িতে খুব অত্যাচার করত। সেই জন্যেই হয়তো। কিন্তু সান্যাল তো প্রচুর দিয়েছিল বিয়েতে, ওদের চাহিদা তাও মেটেনি। 2 দিন পর ময়না তদন্তের কাজ মিটিয়ে মিন্টিকে নিয়ে এলো ওর বাপের বাড়িতে। সান্যালরা মিন্টির স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছে। প্রচুর টাকা, নগদে জিনিসপত্র যৌতুক দিয়ে সান্যাল মেয়ের বিয়ে দিয়েছিল বছর খানেক আগে। 1 বছরের মধ্যে মেয়েটা এভাবে শেষ হয়ে গেল। মিন্টির মুখটা দেখে আমার চোখটা ঝাপসা হয়ে এলো। শ্মশান থেকে সন্ধেবেলা ফিরে স্নান করলাম। তারপর উমা আর সরলাকে ডেকে বসলাম উঠোনে। উমার হাতটা ধরে জিজ্ঞেস করলাম, তোর ফাইনাল সিদ্ধান্তটা বল, বিয়ে করবি না কি চাকরি? উমা মাথা নিচু করে বলল, চাকরি। আমি উমার মুখটা তুলে ওর মাথায় হাত রেখে বললাম, তো সেই কথাটা মাথা নিচু করে না, উঁচু করে বলতে হয়। বাবা, আমি রতনের বাবাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে এই বিয়ে হচ্ছে না। আমার মেয়ে এখন চাকরি করবে, আর তোর যখন ইচ্ছে হবে তখন বিয়ে করবি। বিনা যৌতুকে যে ছেলে তোকে সম্মান দিয়ে নিয়ে যাবে তার সঙ্গে। আর যদি সেরকম ছেলে না পাওয়া যায়, তাহলে সারা জীবন আমার কাছেই থাকবি। তুই আমার কাঁধের বোঝা নোস, আমার সম্বল। ওমা চোখে জল আর মুখে হাসি নিয়ে আমাকে জড়িয়ে ধরল। আজ মেয়ের জন্য গর্বে আমার বুকটা ফুলে উঠছে। সরলা আনন্দের চোখের জল আঁচলে মুছে আমাকে বলল, আমি সবাইকে তাহলে ফোনে জানিয়ে দিই যে বিয়েটা হবে না? না, তুমি না, আমি জানাবো। সঙ্গে গর্ব করে এটাও তো বলতে হবে যে আমার মেয়ে চাকরি পেয়েছে। আচ্ছা বাবা, তুমি ওদের যে 5 লাখ দিয়ে দিয়েছ, আমি বলবো ফেরত দিতে।
পেলে ভালো কথা, না হলে ওটা কিছু করার নেই, তুই ভাবিস না। ওটা না পেলেও আমাদের জমির দলিলটা আমার জন্য বানানো সোনা গয়নাগুলো বেচে নিয়ে আসো বাবা। আমি বিয়ের আগে সোনা গয়না আবার বানিয়ে নিতে পারবো। আমি উমার মাথায় হাত রেখে বললাম, তাই হবে মা।